গল্পের প্রধান চরিত্রের নাম হিরাকু। বর্তমানে সে এমন এক জীবনে বাস করছে যেখানে তার আশেপাশে রয়েছে একের পর এক সুন্দরী মেয়েরা। এই জগতে হিরাকু একজন কৃষক। সে নিজের কৃষি দক্ষতায় গড়ে তুলেছে এক শান্তিময় গ্রাম। সে বিশ্বাস করতে পারে না যে মৃত্যুর পর সে স্বপ্নের মতো এক জীবন পাবে। তো কাহিনীর শুরুতে যাওয়া যাক। কাহিনী শুরুতে হিরাকু নামের এক আত্মাকে দেবতা নিজের সামনে নিয়ে আসে। অবশেষে ৩৯ বছর বয়সেই এক মরণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। হিরাকুকে এত কষ্টকর জীবন কাটাতে হয়েছে দেবতার একটি ভুলের কারণে। তাই দেবতা হিরাকুকে আরেকটি শান্তিপূর্ণ জীবন দিবেন, যেখানে তার কোনো সমস্যা থাকবে না। হিরাকু কৃষক হওয়ার ইচ্ছা প্রকাশ করে। মরণ ব্যাধিতে আক্রান্ত থাকা অবস্থায় হসপিটালে কৃষি সম্বন্ধিত টিভি শো দেখে সে খুব উপভোগ করত। কৃষি দেবীর অনুমতি নিয়ে দেবতা তাকে একটি অলমাইটি ফার্মিং টুলের ক্ষমতা প্রদান করে নতুন জীবনে তাকে কৃষক হিসেবে পাঠিয়ে দেয়। চোখ খুলে দেখে সে এক অচেনা পৃথিবীতে চলে এসেছে। তাকে সুস্থ রোগমুক্ত শরীরও দেওয়া হয়েছে। এই নতুন জীবন পেয়ে সে খুব খুশি। সে দেখে আশেপাশে গাছপালা ছাড়া আর কিছুই নেই। অলমাইটি ফার্মিং টুলের কথা উচ্চারণ করতে সেটি তার হাতে এসে উপস্থিত হয়। দেবতার দেওয়া এটি এমন এক বিশেষ ক্ষমতা যার দ্বারা বিভিন্ন টুল তৈরি করতে পারবে যাতে কৃষিকাজে ব্যবহার করতে পারে। টুল দ্বারা নির্মিত কোদাল ব্যবহার করে সে খুব কম শক্তি খরচে অনেক পরিমাণে মাটি খুঁড়তে পারছিল। খাবার সংগ্রহের আগে তাকে নিরাপদ জায়গা খুঁজতে হবে। সে বিশাল এক গাছ দেখে সে গাছটি নিজের ল্যান্ডমার্ক হিসেবে বেছে নেয়। আশেপাশের এলাকাতে সে কোনো পানির সন্ধান খুঁজে না পেয়ে সে কূপ খননের সিদ্ধান্ত নেয়। বেলচা দিয়ে মাটি খুঁড়তে থাকলে অবশেষে পানির লেয়ার খুঁজে পায়। তারপর সে আশেপাশের এলাকা পরিষ্কার করতে থাকে। কৃষিকাজ করতে হলে তাকে গাছটি কাটতে হবে। সে কুড়াল ব্যবহার করে এক কোপে গাছটি দুই টুকরো করে ফেলে। দেবতা থেকে প্রাপ্ত টুলের ব্যবহার করে সে শক্ত কাঠকেও মাখনের মতো কেটে ফেলছিল। সে ক্ষমতার দ্বারা বিভিন্ন টুল বানিয়ে বাড়ি তৈরির জন্য কাঠ প্রস্তুত করতে থাকে। প্রস্তুত শেষ করে সে বাড়ি তৈরির পরিকল্পনা করে। হঠাৎ সে লক্ষ্য করে যে সন্ধ্যা হতে চলেছে। ক্ষমতার দ্বারা ফ্ল্যাশ লাইট বা ল্যাম্প আনতে না পেরে সে ম্যাগনিফাইং গ্লাসের দ্বারা সূর্যের আলো থেকে আগুন ধরাতে চায় যাতে সে রাত কাটাতে পারে। কিন্তু এতক্ষণে সন্ধ্যা হয়ে গিয়েছিল। রাত কাটানোর জন্য বৃহৎ গাছটির ভিতরে জায়গা বানিয়ে আশ্রয় নেয়। দেবতার দেওয়া সুস্থ শরীরের জন্য চাঁদের আলোতেও সে ভালোভাবে দেখতে পারছিল। পরদিন উঠে সে প্রথমে আগুন জ্বালায়। তারপর ক্ষেত তৈরির জন্য আশেপাশের গাছগুলি পরিষ্কার করে ফেলে। এত পরিশ্রমের পর তার ক্ষুধা লেগে যায়। হঠাৎ এক জঙ্গলি খরগোশ আক্রমণ করতে আসলে সে এক কোপে সেটিকে দুই টুকরো করে ফেলে। সেটিকে হত্যা করার জন্য তাকে খুব খারাপ লাগে, তবে তার কাছে কোনো উপায় ছিল না। খাবার সেরে সে একটি টয়লেট তৈরি করে সেটি ব্যবহার করে। জমি চাষ করতে করতে তার মনে প্রশ্ন জাগে সে কোন ফসল উৎপাদন করবে। সে আলু, পেঁয়াজ, টমেটো, শসা বিভিন্ন ফসল উৎপাদনের পরিকল্পনা করে, কিন্তু এর জন্য তার কাছে কোনো বীজ নেই। পরদিন সকালে সে অবাক হয়ে দেখে যে তার জমিতে কিছু গাছপালা বড় হয়ে উঠেছে। ফসলকে রক্ষা করতে সে চারপাশে বেড়া বানিয়ে বড় গর্ত খুঁড়ে দেয় যাতে বন্য পশুরা বেড়ার কাছে আসতে না পারে। সে লক্ষ্য করে গাছগুলি সাধারণ গাছের তুলনায় খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কয়েকদিনের পরিশ্রমে সে ছোট এক বাড়ি বানিয়ে ফেলে। দিনে দিনে গাছগুলোকে বাড়তে দেখে সে খুব খুশি অনুভব করে। একদিন সে বাইরে দুটি আহত কুকুরকে দেখে তাদের ভিতরে ডেকে নেয় এবং তাদের বন্য শূকরের মাংস খেতে দেয় যেটি সে গতকাল শিকার করেছিল। একটি কুকুরকে প্রেগনেন্ট দেখে সে নিজের ঘরে তাদের আশ্রয় দেয়। পরদিন সেখানে গিয়ে সে দেখে তাদের ফুটফুটে 4টি বাচ্চা হয়েছে। তাদের বাচ্চা জন্ম নেওয়ার দিনটি উদযাপন করতে বুনো শূকরের মাংসের সেরা অংশটুকু তাদের খেতে দেয়। কয়েকদিন পার হয়ে যায়, তবুও তারা কোথাও না গিয়ে সেখানেই থাকতে শুরু করে। এই দেখে সে নিজের জন্য আরেকটি বাড়ি নির্মাণ করে যেটি পূর্বের তুলনায় উন্নত মানের ছিল। এত সময়ে তার ফসলগুলো কাটার উপযোগী হয়ে উঠেছে। কুকুরগুলো তার ফসলের সুরক্ষার দায়িত্ব পালন করে। সে সমস্ত কুকুরের নাম রাখে। পুরুষ কুকুরটির নাম কুরো এবং মহিলা কুকুরটির নাম ইউকি। সে এখন নিজের এই নতুন জীবনকে ভালোভাবে উপভোগ করতে শুরু করেছে। সেখানে হিরাকু কিভাবে জীবনযাপন করছে এই নিয়ে দেবতা চিন্তিত ছিলেন। তিনি ঘাবড়ে গেলেন কারণ তিনি হিরাকুকে এক দানবে ভরা জঙ্গলে পাঠিয়ে দিয়েছেন। তাকে ফেরত আনা নিয়মের বাইরে। সে মারা যাওয়ার পর ফিরে আসলে তিনি আবার তাকে একটি নতুন জীবন দেবেন। এদিকে নতুন জীবনে সে খুব খুশি ছিল। সেখানে সে বীজ ছাড়াই সবজি উৎপাদন করতে পারত। দেবতার দেওয়া টুলটি দিয়ে মাটি খোঁড়ার সময় যে সবজি কল্পনা করা হয় সেখানে সেই সবজির গাছ
বেড়ে ওঠে। বিষয়টিকে পরীক্ষা করার জন্য সে সয়াবিনের গাছ উৎপন্ন করে, কারণ সে গাছটি সহজেই চেনা যায়। তার উৎপাদিত করা গাছগুলি খুব দ্রুত বৃদ্ধি পায়। কৃষিকাজ সম্পর্কে তার জ্ঞান খুব নগণ্য, তাই সে ভুল থেকে শিক্ষা নিয়ে নিজের কৃষি দক্ষতা উন্নত করবে। দেবতা এবং কৃষি দেবতার কৃতজ্ঞতা প্রকাশ করতে সে তাদের মূর্তিও বানিয়েছে। খাবারের তালিকায় তার এখন শুধু খরগোশের মাংস এবং কিছু সবজি রয়েছে। এই নতুন পৃথিবীতে সে তাদের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছে। ফার্মের পাশেই কিছু ফলের গাছ লাগায় যাতে তার খাবারের তালিকা কিছুটা উন্নত হয়। তাদের সঙ্গে খেলার সময় কুকুরটির মাথায় হাত বুলিয়ে আদর করতে গেলে সে তাদের মাথায় সিং লক্ষ্য করে। সে ভাবে এই পৃথিবীতে হয়তো কুকুররা এমনই হয়, কুকুরদের পথ খুব মনে থাকে, তাই তাদের সাহায্যে সে পুরো জঙ্গল ঘুরতে পেরেছে। সে একটি স্বচ্ছ পানির নদী খুঁজে পেয়েছে, যেটির ঝর্ণাও ছিল। নদীর দূরত্ব ফার্ম থেকে পায়ে হেঁটে ৮ ঘন্টা সময়ের পথ হলেও সে ড্রেন বানিয়ে ফার্ম পর্যন্ত পানি নিয়ে আসে। জঙ্গল পরিষ্কার করে সে জমির এলাকা আরো বাড়িয়ে দেয় যাতে সেখানে সরিষা, গম এবং আখ উৎপন্ন করতে পারে। এখানে আসা তার কয়েক মাস পার হয়ে গেছে, আর এখন তাকে ঠান্ডা লাগতে শুরু করেছে। পাহাড়ে বরফ জমতে শুরু করেছে। ঠান্ডা থেকে বাঁচতে সে খরগোশের চামড়ার ব্যবহারের চেষ্টা করে, কিন্তু সে দুর্গন্ধে অসহ্য হয়ে সেটিকে ফেলে দেয়। এখন ঠান্ডা থেকে বাঁচতে আগুনই হলো একমাত্র ভরসা। একদিন ফার্মে কুরো একটি মাকড়সা নিয়ে আসে যে কাপড় বুনতে পারে। মুহূর্তের মধ্যে মাকড়সাটি একটি রুমাল বানিয়ে দেয়, যেটি হীরাকুর খুব পছন্দ হয়। বৃহৎ গাছটিতে মাকড়সাটি থাকতে শুরু করে। সে শুধু আলু খায়। ফেলে দেওয়া খরগোশের চামড়া থেকে সে একটি উষ্ণ কোট বানিয়ে দিয়েছে। এমনকি সে বিছানা আর জালনার পর্দাও বানিয়ে দিয়েছে। মাকড়সাটির নাম সে জাবুটন রেখেছে। পুরোপুরি শীত আসতে চারিদিকে বরফ জমে গেছে। প্রস্তুতির জন্য হীরাকু নিরাপদে আছে। কুকুরগুলো এবং জাবুটনও নিজের জায়গায় ঠিকঠাক আছে। শীতের আগে সে খাবার সংগ্রহ করে নিয়েছে। তবে কয়েকদিন থেকে তার নিজেকে খুব একাকিত্ব মনে হচ্ছে। অনেকদিন পার হয়ে গেছে কারো সঙ্গে কথা বলাতে। ঠান্ডা কমতে কমতে বসন্ত চলে আসে। কুকুর বাচ্চারা বড় হয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। তারা সবাই নিজের জীবন সঙ্গিনী নিয়ে ফিরে আসে। হীরাকু দেখে জাবুটনেরও বাচ্চা হয়ে গেছে। সবার পরিবার বেড়ে উঠছে, কিন্তু সে এখনো একা। তার একটাই চিন্তা ফসল উৎপাদন করে সবাইকে খাবার খাওয়ানো। হঠাৎ জাবুটন একটি বিপদ সংকেত বাজায়, যা নির্দেশ করে যে আশেপাশে কোনো বিপদ রয়েছে। কুরোর সঙ্গে জঙ্গলের গভীরে গিয়ে দেখে যে কুরোরা একটি ছোট মেয়েকে বেঁধে রেখেছে। মেয়েটি চিৎকার করে সাহায্য চাইলে হীরাকু অবাক হয়ে যায়, কারণ সে তার ভাষা বুঝতে পারছিল। হীরাকু সাহায্যের জন্য এগিয়ে গেলে হঠাৎ মেয়েটি লাফিয়ে হীরাকুর গলায় কামড় বসিয়ে দেয়। মেয়েটি জলজল করতে করতে বড় হয়ে গিয়ে নিজের পোশাক ধারণ করে। তাকে বিপদ ভেবে হঠাৎ কুরোরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে। হীরাকু দেখে মেয়েটি আবার ছোট হয়ে গেছে। তার কথাবার্তা এবং কিউট মুখ দেখে হীরাকুর তার থেকে কোনো বিপদ হবে বলে মনে হয় না। মেয়েটি জানায় তাদের দেখা হওয়া শুধু একটি দুর্ঘটনা। রক্ত খেলে সে শক্তি পায়। সে অনেক শক্তি খরচ করে ফেলে ছোট হয়ে গিয়েছিল, তবে দোষটা তারই ছিল। তাকে আহত দেখে হীরাকু নিজের রক্ত অফার করে যাতে সে নিজের শক্তি ফিরে পেতে পারে। শরীর থেকে অনেক রক্ত গেলেও তার কোনো সমস্যা ছিল না, কারণ দেবতা তাকে এক সুস্থ শরীর দিয়েছে। ফার্মের বিভিন্ন সবজি দেখে সে ভীষণ আনন্দিত হয়ে যায়, কারণ এমন গাছপালা আগে সে কখনোই দেখেনি। হীরাকু একটি কাঁচির ব্যবহার করে টমেটো কেটে তাকে খেতে দেয়। টমেটো খেয়ে সে হীরাকুর কাজের প্রশংসা করে। হীরাকু সারাদিন ফার্মে ঘুরে তাকে বিভিন্ন ফসলগুলি দেখায়। রাতে সে হীরাকুর উৎপাদিত সবজির ব্যাপারে নোট করতে থাকে। হীরাকু বলে এই মেয়েটির নাম লুসি। সে একজন ভ্যাম্পায়ার। মেয়েটি বলেছিল যে সে এক ঔষধি গাছ নিয়ে রিসার্চ করছে, সেই জন্যই সে জঙ্গলে এসেছে। লুসি বলে নোবেলদের সঙ্গে তার ঝামেলা হয়েছে। তারা তার রিসার্চ চুরি করার চেষ্টা করেছিল। এমনকি পালানোর পর তারা তার পিছু নিয়েছিল। পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত সে এই জঙ্গলে লুকিয়ে থেকে রিসার্চ করার সিদ্ধান্ত নিয়েছিল। এখানে আসার পর এত কিছু দেখে সে বুঝে গেছে এখনো কয়েকদিন সময় লাগবে রিসার্চ করতে। তার কাছে আজকের দিনটি জীবনের সবচেয়ে বিশেষ দিন ছিল। হীরাকু বিশ্বাস করতে পারে না যে আজকে একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়েছে। এই সুযোগ সে কোনো মতেই হাতছাড়া করতে চায় না। তাই সে লুসিকে প্রস্তাব দেয় সে যেন তার সঙ্গে চিরকাল থেকে যায়। হঠাৎ প্রস্তাবে সে নার্ভাস হয়ে পড়ে। সে বলে নোবেলরা তার পিছু করছে, তাছাড়াও সে একজন ভ্যাম্পায়ার। এতে হীরাকুর কোনো সমস্যা ছিল না। হীরাকুর সরল স্বভাবের কথা ভেবে সে সম্মত হয়। এই শুনে হীরাকু খুব খুশি হয়ে তাকে গিয়ে জড়িয়ে ধরে। পরদিন সকালে ঘুম থেকে উঠে লুসি হীরাকুকে গুড মর্নিং বলে। হীরাকুও তাকে বলে। হীরাকুকে সে কিছু ঔষধি গাছ লাগানোর অনুরোধ করে রিসার্চ করার জন্য। হীরাকু সম্মত হয়। লু হীরাকুর অনেক সমস্যা সমাধানে সাহায্য করেছে। সে টয়লেটে লাইট লাগিয়েছে এবং লবণের
সন্ধান দিয়েছে যেটি মাটির নিচে ছিল। তারা ফলের গাছ দেখতে আসে। হিরাকু চা খেতে খেতে বলে, লুয়ের তৈরি চা অনেক অসাধারণ হয়ে থাকে, কিন্তু সে গ্রিন টি খেতে চায়। হঠাৎ সাবুটন বিপদ সংকেত বাজিয়ে দেয়। সে জঙ্গলের গভীরে গিয়ে দেখে কুকুরগুলো আবার একটি মেয়েকে বেঁধে রেখেছে। হিরাকু তাকে মুক্ত করে। সে জাদুর ব্যবহার করে নিজেকে পরিষ্কার করলে হিরাকু অবাক হয়ে যায়। মেয়েটি হুমকি দিয়ে লুসিকে তার সঙ্গে চলতে বললে কুকুরগুলি আবার তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তাদের কথা বলতে দেখে হিরাকু ভাবে তারা হয়তো একে অপরের বন্ধু। মেয়েটি হিরাকুর ব্যাপারে জানতে চাইলে লজ্জায় মুখ লাল করে লু হিরাকুকে নিজের স্বামী হিসেবে পরিচয় দেয়। হিরাকু খুব খুশি হয়। লু তাকে স্বামী হিসেবে প্রথম পরিচয় দিয়েছে। মেয়েটির নাম টিয়া। সে একজন অ্যাঞ্জেল। সে জানায় নবেলরা লুইয়ের উপরে পুরস্কার রেখেছে, তাই সে লুকে ধরতেই এই জঙ্গলে এসেছে। লু জানায় নবেলরা জোর করে তাকে ড্রাগ আর মেডিসিন বানাতে বাধ্য করেছিল। টিয়া বলে লু সারাদিন ওষুধ তৈরিতে রিসার্চ করতে থাকে, আর কিছু জিনিস তাকে বিরক্ত করলে সবকিছুকে সে ধ্বংস করে দেয়। লু রেগে গিয়ে বলে সেটি শুধু একটি দুর্ঘটনা ছিল। লু জানায় টিয়ার ভয়ে সে এই জঙ্গলে এসেছিল কারণ টিয়া তার থেকে একটু বেশি শক্তিশালী। টিয়া অবাক হয়ে যায়, কারণ লু কোনোদিন কাউকে নিজের থেকে শক্তিশালী মানতে পারেনি। হঠাৎ লু উঠে টিয়াকে তাদের সঙ্গে থাকার প্রস্তাব দেয়। সে টিয়াকে ফার্ম ঘুরিয়ে সবজি আর ফলের ক্ষেত দেখায়। তবে জাবুটনের সঙ্গে পরিচয় করাতেই টিয়া ভয়ে অজ্ঞান হয়ে যায়। এরপর তারা টিয়াকে বাঁধাকপি কাটতে নিয়ে আসে। হিরাকুর কথা মতো টিয়া ভালোভাবে বাঁধাকপি কেটে নেয়। সন্ধ্যা হতে হতে তারা অনেকগুলি সবজি কেটে ফেলেছে। রাতে টিয়া স্ট্রবেরি খেয়ে সেটির টক মিষ্টির স্বাদে মুগ্ধ হয়ে যায়। সে জানায় কৃষিকাজ করতে তাকেও খুব ভালো লেগেছে। লু তাকে থাকার জন্য আবার প্রস্তাব দিলে টিয়া মানা করতে পারে না। টিয়া ফার্মে থেকে হিরাকুকে সব কাজে সাহায্য করতে থাকে। একদিন টিয়া হিরাকুকে আরো কিছু স্ট্রবেরি উৎপাদন করতে বলে। হিরাকু বলে সেটি করলে ক্ষেতের পরিমাণ অনেক বেড়ে যাবে, ফলে তাদের তিনজনের জন্য ফসল কাটা মুশকিল হয়ে উঠবে। হিরাকু দেখে এত সময়ে পুরো নাতি নাতনি হয়ে গেছে। তাদের সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় সেই ছোট ঘরে তাদের সমস্যা হচ্ছে। তাই ফার্মের পাশে সে তাদের জন্য আলাদা এলাকা রাখে, যেখানে একটি ঘরও বানায় যাতে তারা ভালোভাবে থাকতে পারে। তবে জাবুটনের বাচ্চারা উড়ে চলে যায়। তবে আরো কিছু বাচ্চা রয়েছে যারা হিরাকুকে ছেড়ে যায়নি। টিয়া হিরাকুর কাছে এসে অনুমতি চেয়ে ফার্ম থেকে উড়ে চলে যায়। কয়েকদিন পর টিয়া ফিরে আসে কিছু এলফ মেয়েদের নিয়ে। টিয়ার কথায় তারা এখানে থাকার জন্য এসেছে। টিয়া জানায় তারা সবাই উত্তরের এক গ্রামে থাকত, কিন্তু দুর্ঘটনা এবং মানুষের যুদ্ধের কারণে সমস্ত পুরুষ এলফরা মারা গিয়ে তাদের পরিবার ধ্বংস হয়ে গেছে। তখন থেকেই তারা ভালো আশ্রয়ের খোঁজে জঙ্গলের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে। স্থায়ী বাসস্থান না দেওয়া হলে তারা বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্যই তারা হিরাকুকে অনুরোধ করে সে যেন তাদের এইখানে থাকতে দেয়। এলফরা কাজ করতে খুব ভালো পারে। তাছাড়াও তাদের বয়স অনেক বেশি থাকায় অভিজ্ঞতাও অনেক বেশি। সবচেয়ে বড় এলফটির বয়স 400 বছর এবং সব থেকে ছোটটির 300 বছর। তাদের অনুরোধে হিরাকু রাজি হয়। তবে জাবুটন এবং কুরোদের দেখেই ভয়ে তারা অজ্ঞান হয়ে যায়। জনসংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় তারা একটি বাড়ি বানানোর সিদ্ধান্ত নেয় যাতে সেখানে সবাই থাকতে পারে। বাড়ি নির্মাণের কাজ এলফরা খুব ভালো পারে, তাই তারাই সমস্ত কাজ সামলে নেয়। তাদের কথা মতো হিরাকু শুধু বেসমেন্টের গর্ত খুঁড়ছিল এবং কাঠ সরবরাহ করছিল। 10 দিনের মধ্যে বাড়ি নির্মাণ সম্পন্ন হয়। সেই বাড়ির মাঝে রয়েছে বিশাল এক লিভিং রুম আর দুই পাশে স্টোরেজ রুম। 2 তলায় তাদের সমস্ত থাকার ঘরগুলি ছিল। তাদের আশ্রয় দিতে পেরে হিরাকু খুব খুশি ছিল। তারা দেখে কয়েকদিনের মধ্যে গ্রামটিকে এলফরা আপন করে নিয়েছে। এলফ সম্পর্কে হিরাকুর আলাদাই ধারণা ছিল। সে মনে করত এলফরা গাছে বাস করে, জঙ্গলে ঘুরে বেড়ায় এবং আগুনের ব্যবহার করে না। লিয়া হাসতে থাকে কারণ তারা সেরকম কিছুই করত না। সেটি করলে তাদের জীবন অনেক কঠিন হয়ে যেত। তারা কামারের কাজও করতে পারত। নদী থেকে আনা চারকোল এবং লোহার বালি ভালোভাবে উত্তপ্ত করে তারা হাতুড়ির বাড়ি দিয়ে পিটিয়ে সুন্দর এক কড়াই তৈরি করেছে। হিরাকু খুশি হয়ে ভাবে এলফরা হয়তো সবকিছুই করতে পারে। তারা জানায় এলফরা শুধু একটি কাজ করতে পারে না, সেটি হলো ভালো বাসস্থান খুঁজে সন্তান জন্ম দেওয়া। ভালো বাসস্থান ইতিমধ্যেই তারা খুঁজে নিয়েছে, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে হিরাকু কিছু বলার সাহস করে না। ফার্মে গমের ক্ষেত দেখেছি লিয়া এই কথা বললে হিরাকু জানায় যে তারা গম কেটে আটা বানিয়ে সংগ্রহ করে রেখেছে। সে আটার ব্যবহার করে এলফরা ব্রেড বানাতে চায়। হিরাকু অনুমতি দিলে তারা আনন্দের সঙ্গে ব্রেড বানাতে শুরু করে। ব্রেড প্রস্তুত হওয়ার পর সবাই সেটি খেয়ে খুব পছন্দ করে। তাই হিরাকু গমের ক্ষেতকে আরো বিস্তারিত করার কথা ভাবে। ক্ষেতের কথা ভেবে তার মনে প্রশ্ন জাগে এই জায়গাটি আসলে কার অধীনে। লু জানায় এই জায়গাটি কারো অধীনে নয়, তবে প্রযুক্তিগতভাবে এটি ডিমন লর্ডের অধীনে। হিরাকু ভয় পেয়ে যায়। লু হিরাকুকে আশ্বস্ত করে
যেহেতু জায়গাটি সে নিজেই তৈরি করেছে তাই এটির মালিক এখন সে নিজেই। রাতের সময় মেয়েরা হিরাকুর প্রশংসা করে, কারণ সে ইনফার্নো উলফ সঙ্গে বিশাল ডিমেন মাকড়সাকেও বশে করে নিয়েছে। এমনকি এই জঙ্গলের মধ্যে সে এত ভালো মানের সবজি উৎপাদন করতে পারছে, কিন্তু সে এই পৃথিবীর ব্যাপারে খুব কম জানে। এমনকি অ্যাঞ্জেল এবং এলফদের ব্যাপারেও তার খুব কম ধারণা আছে। হিরাকু সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। পরদিন সকালে হিরাকু দেখে জাবুটন একটি রানী মৌমাছি নিয়ে এসেছে, যাতে মৌমাছি ফার্মে থেকে মধু তৈরি করতে পারে। তাকে দেখে কোনো বিপদ মনে হয় না। হিরাকু একটি ছোট ঘর নির্মাণ করে যাতে মৌমাছি সেখানে চাক বানাতে পারে। 10 দিনের মধ্যে সেখানে তারা বিশাল এক চাক বানিয়ে দেয়। রানী মৌমাছি সব থেকে বড় আর শ্রমিক মৌমাছিগুলি আকারে সাধারণ মৌমাছির মতো। এখন ফার্মে বেশি পরিমাণে ফুলের গাছ লাগাতে হবে যাতে মৌমাছি বেশি পরিমাণে মধু উৎপাদন করতে পারে। সে একটি বড় গর্ত বানায়, যেখানে নদী থেকে ড্রেনের মাধ্যমে আসা পানি সঞ্চিত থাকবে। ড্রেনটি সে পাথর দিয়ে বানাতে চায়, কিন্তু জঙ্গলে পাথরের কোনো অস্তিত্ব নেই। কিন্তু কাঠ দিয়ে বানালে পানি লিক করবে। অলমাইটি ফার্মিং টুলের ব্যবহার করে মাটিকে সংকুচিত করে সে ইউ আকারের চ্যানেল বানিয়ে দেয়। নদীর পানি পরিষ্কার করার ব্যবস্থাও করেছে। মাটি দিয়ে ভিত্তি তৈরি করে উপরে চ্যানেলগুলি বসিয়ে ড্রেন বানানো হয়। সবার কঠোর পরিশ্রমের ফলে খুব শীঘ্রই ড্রেন প্রস্তুত হয়ে গিয়ে নদীর পানি পুলে এসে পড়ছিল। এখন সবজি উৎপাদন করাও খুব সহজ হয়ে উঠবে। হিরাকু দেখে নদীর পানি পরিষ্কার করার ব্যবস্থায় মাছ আটকে যাচ্ছে। মাছগুলি রান্না করে হিরাকু তাদের খেতে দিলে তারা মানা করে দেয়। মাছটিকে তারা ভয়ঙ্কর মনে করছিল, কারণ সেটি জঙ্গলের গভীর অংশ থেকে এসেছিল। হিরাকু তাদের খেয়ে দেখালে তারাও ট্রাই করে। মাছটি খেয়ে তাদেরও খুব মজার লাগে। তারপরে তারা অনেক মাছ ধরে সেগুলো সংগ্রহ করে দিয়েছিল যাতে পরে খেতে পারে। সে ধান গাছ উৎপাদনের চেষ্টা করে, কিন্তু সে বুঝে যায় শুকনো জায়গায় কখনোই সেটি উৎপাদন করা সম্ভব নয়। মাটিতে কিছুটা গর্ত করে 2টি জমি প্রস্তুত করে এবং সেখানে পানি ছেড়ে দেয়। সে ধানের পুল এনে এলফদের সেটি ক্ষেতের মধ্যে লাগাতে বলে। হিরাকুর দেখানো মতো তারা খুব ভালোভাবে ধান লাগাতে পেরে যায়। ধানগুলি দ্রুত বড় হয়ে পেকে যায়। এলফদের আদেশ দেওয়া মাত্রই তারা সমস্ত ধান কেটে শুকাতে দেয়। সে পুরনো যুগে ধান মাড়াই করা যন্ত্র তৈরি করে ধান মারতে থাকে। ধানগুলোকে পরিষ্কার করে জাঁতা দিয়ে পিষে চাল প্রস্তুত করে। এরপর ভালোভাবে রান্না করে ভাতগুলি দিয়ে গোল আকারের বল বানিয়ে দেয়। সে ভাতের বল খেয়ে তাদের খুব মজার মনে হয়, কারণ সেটির মধ্যে হিরাকু মাছ ভরে রেখেছিল। হিরাকু নিতে গিয়ে দেখে সমস্ত ভাতের বলগুলোকে এলফরা তুলে নিয়েছে। তারা সবাই সেগুলো খেয়ে উপভোগ করছে। হিরাকু এতেই খুশি। পরদিন হিরাকু লক্ষ্য করে এলফরা কাজ করে জাদুর ব্যবহার করে নিজেদের পরিষ্কার করে নিচ্ছে, কিন্তু সেটি সে করতে পারে না। তাই নিজেকে পরিষ্কার করার জন্য সে বাথরুম বানানোর সিদ্ধান্ত নেয়। হিরাকু নকশাইকে তাদেরকে নিজের পরিকল্পনা বুঝিয়ে দেয়। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়। সে শক্ত মাটি দিয়ে একটি চুল্লি বানায় যাতে বাথটাবের পানি গরম থাকে। টিয়া স্লাইমের ব্যবহারের পরামর্শ দেয়, কারণ তারা নোংরা আবর্জনাকে খেয়ে পরিষ্কার করে দেয়। পাশের গ্রাম থেকে টিয়া স্লাইম আনলে হিরাকু পিউরিফিকেশন পুল বানিয়ে স্লাইমগুলোকে সেখানে ছেড়ে দেয়, যাতে সেখানেই থেকে তারা ফেরত যাওয়া পানিগুলোকে পরিশোধন করতে পারে। পানি গরমের জন্য সে কিছু খড়ি আনতে গিয়ে দেখে খড়িতে মাশরুম গেজেছে। তার ধারণায় থাকা কিছু মাশরুমকে কল্পনা করে খড়িতে আঘাত করতে থাকে যাতে সেখানে মাশরুম গেজে ওঠে। বিষয়টি সবার কাছে নতুন ছিল, তাই হিরাকু সবাইকে শেখায় যে কিভাবে গোসল করতে হয়, কিন্তু তারা কিছুই বুঝতে পারছিল না। তাই হিরাকুকেই গোসল করে তাদের দেখাতে বলে। হিরাকুকে একটু অদ্ভুত লাগলেও সে রাজি হয়। সমস্ত পদ্ধতি দেখানোর পর যখন সে বাথটাবে বসে তখন সে এক প্রশান্তি অনুভব করে, কারণ সে অনেক দিন থেকে গোসল করতে পারেনি। এইরকম পদ্ধতিতে সবাইকে গোসল করতে বললে সবাই বাথটাবেই নেমে পড়ে। হিরাকুকে অদ্ভুত লাগলে সে উঠে যেতে চায়, কিন্তু লু তাকে একসঙ্গে গোসল করতে বলে। এতে বারে বারে পানি গরম করতে হবে না। কিন্তু হিরাকু মেয়েদের জন্য আলাদা বাথটাব তৈরির পরিকল্পনা করে। পরদিন সে দেখে তার উৎপাদিত করা মাশরুমগুলো গেজে গেছে। কুকুরগুলি আরো কিছু এলফ মেয়েদের নিয়ে আসে যারা লিয়ার গ্রামেই থাকতো। লিয়ার সঙ্গে তাদের 200 বছর পর দেখা হচ্ছে এই শুনে হিরাকু সঙ্গে সঙ্গে সম্মত দিয়ে দেয়। লিয়া চিৎকার করে বলে তারা বিশাল এক বাড়ি বানাবে, তারপর অনেক সন্তান জন্ম দিবে। হিরাকু মনে মনে ভাবে সে জানে না যে তারা কিভাবে সন্তান জন্ম দেবে, তবে তারা খুশি তো সেও খুশি। তাদের দূর থেকে দেখে কুরো ভাবে এই গ্রামে মেয়েদের সংখ্যা অনেক বেড়ে গেছে। সে নিজের আসল কাহিনী বলে। জন্ম থেকে সে একাই বড় হয়েছিল। লড়াইয়ে সে কারো কাছে হারেনি। একদিন এক মহিলা উল্ফের কাছে সে জিততে পারে না। তারা একসঙ্গে থাকতে শুরু করলে একদিন মহিলা উল্ফটির পেট বড় হতে থাকে। নতুন সন্তানের আগমনে সে খুব খুশি ছিল। হঠাৎ একদিন এক গ্যাপলার বিয়ারের কাছে তারা গুরুতর আহত হয়ে পড়ে, কিন্তু কোনো কারণে সে তাদের খায় না।
আহত থাকায় তারা শিকারে অযোগ্য হয়ে পড়েছিল। তারা জঙ্গলের কেন্দ্রে চলে এসেছিল, কারণ সেখানে গ্যাপলার বিয়ার তাদের আক্রমণ করতে পারবে না। সেখানেই এক সাধারণ মানুষকে তারা দেখতে পায়, যার অস্ত্রে সীমাহীন শক্তি অনুভব করতে পারছিল। তারা ভেবেছিল তাদের জীবন এইখানেই শেষ, কিন্তু সে তাদের বুনো শূকরের মাংস খেতে দিয়েছিল। তারা অবাক ছিল, কারণ বুনো শূকরের মতো এত শক্তিশালী প্রাণীকে সে শিকার করেছে। শুধু একটি ব্যাপার, হিরাকো জানে না যে তারা হলো ভয়ঙ্কর রক্তপিপাসু ইনফার্নো উল্ফ। কিন্তু ঠিক আছে, সে খুশি, কারণ তারা সবাই তাদের মাস্টারের সঙ্গে রয়েছে।